আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের এই ব্লগটাই আমি শুরু করেছি ফার্স্টে রান্না দিয়ে। তো চলুন, তবে আমার বাড়িতে আমার আজকে লেফট ওভার সবজি দিয়ে আমি খিচুড়ি বানিয়ে ফেলবো। আর খিচুড়ি চটপট হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে বলে তাড়াহুড়ো করে আমি এই রান্নাটাই বেস্ট আমি অপশন হিসেবে বেছে নিয়েছিলাম। তো আমি ওই সব কুমড়োগুলোকে ছোটো ছোটো স্কোয়ার আলু ভাজার মতন কেটেছি, দেখতে পাচ্ছেন আলু ভাজার মতো কেটে নিয়েছি, কারণ আলু ভাজার মতো ভাজতে কুমড়ো খুব ভালো লাগে। শুধুমাত্র কালো জিরে দিয়ে ভাজবো, একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে, ভীষণ ভালো লাগবে খেতে। দেন আমি আমার শিমগুলো কেটে ফেলেছি, শিমগুলো কাটার পর চলে এসেছি ক্যাপসিকাম। দেখতে পাচ্ছেন লেফট ওভার, যেহেতু সপ্তাহের শেষ, আজকে হচ্ছে ফ্রাইডে আর সপ্তাহের শেষ, তার জন্য তেমন কিছু সবজি নেই, যেগুলোই আছে সেগুলো দিয়ে বানিয়ে আজকে আমরা বেরোবো। ওটা একটা ব্রকলি পড়েছিল, কিছুটা আমি এখানে সব খিচুড়িতে দেবো, আর কিছুটা রেখে দিয়েছি, সেটা আমি একটু ব্রকলিটা ভাজবো মাশরুমের সাথে। তো এবার কয়টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, 2-3টে বেশি দেবো না, কেন কাঁচা লঙ্কাগুলো ঝাল, আর যেহেতু নোমান খাবে। আর একটু কেটেছি পেঁয়াজ, ভালোভাবে কেটে নিয়েছি। আর একটু দিব হচ্ছে আলু। আলু ছাড়া তো খিচুড়ি কমপ্লিট হবে না, পাপায় আলু পরে আমি কেটে নিয়েছিলাম একটাই, ওই মাশরুমে একটা ছিল, মাশরুমের বক্স একটাই পড়েছিল। এই মাশরুমগুলোকে এবার একটু ভালো মতন করে ধুয়ে দেন আমি মাশরুমগুলোকে মাঝখান থেকে আধখানা করে কেটে ছোটো ছোটো করে কেটে নেব। কিছু না, মাশরুম যা সটের সসেস করে নেব, একটু খালি মাশরুমে সটে করে নিয়ে দেন ওই ব্রকলিতে সটে করবো। তা আমি সবজিগুলোকে ধরুন ভালো মতন করে ধুয়ে নেব। এবার একটু বাটিতে নিয়ে নিয়েছি অল্পখানি চাল, আমরা তো মাত্র দুজন মানুষ, তাই আমাদের বেশি প্রয়োজন নেই। এবং আর একটু নিয়ে নেব একটু ডালটা একটু বেশি করেই দেবো, কারণ তাহলে খিচুড়িটা বেশ মজে যাবে। আর এতগুলো সবজি আছে, খেতেও খুব সুন্দর। চাল ডাল এবার ভালো মতন করে ধুয়ে নেব, কারণ ডালে তো কোথা থেকে আসে, এগুলো আনপলিশ ডাল, তাই অনেকটা নোংরা থাকে ডালের মধ্যে। এবং এই চালগুলো খুব সুন্দর, কারণ এখানকার আমরা যে চালটা খাই সেই চালটা হচ্ছে আবু ঘাস, দানাটাও অনেকটা বড় হয়, বা খেতে কিন্তু চালটা বাসমতি চালের মতো না, হালকা সুগন্ধ আছে, খুব সুন্দর লাগে। দেন আমি প্রেশার কুকার বসিয়ে দিয়ে ঘি দিয়েছি, ঘি দিয়ে বানাবো, ঘি দিয়ে খিচুড়িটা বানালে খুব সুন্দর লাগে। সমস্ত কিছু পেঁয়াজ দিয়ে সবজিগুলো কিন্তু ভালো মতন ভাবে ভেজে নিতে হবে, দেন চাল ডাল আমি অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেন আমি অ্যাড করেছি এতে সামান্য পরিমাণ লবণ, স্বাদ অনুসার লবণ। দেন আবার হলুদ, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, এবং হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, হালকা সামান্য নামমাত্র, জাস্ট কালারের জন্য, মানে কাশ্মীরি লঙ্কা। দেন সমস্ত কিছুকে ভালো মতন ফ্রাই করে নিয়ে আমি অ্যাড করে দিয়েছিলাম 2 বাটি জল। তাই প্রেশার কুকারে আমার বেশি জল দিলে অনেকটা বেরিয়ে চলে আসে, তো প্রথম দিকে একটু কমই দেবো, কিন্তু পরে যখন লাগলে আমি আর একটু পরে অ্যাড করব। এবং প্রেশারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে চলুন এবার ব্রকলিগুলো সেদ্ধ করতে দিই। এবং এই ব্রকলিগুলো আমি আমার মাশরুমের সাথে ভাজবো বলে এই ব্রকলিগুলোকে আমি আগে সেদ্ধ করতে দিয়েছি, এবং তাতে লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দিয়ে সেদ্ধ করলে কিন্তু ব্রকলিগুলোতে অলরেডি লবণ ঢুকে যাবে, দেন পরে আবার লবণ দেওয়ার প্রয়োজন হবে না। এবার আমি কুমড়োগুলোকে ভেজে নেব। ওই ফ্রাইং প্যানে হালকা সর্ষের তেল দিয়ে তাতে আমি দিয়েছি কালো জিরে ফোড়ন, এবং একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো এতে, এবং হলুদ দিয়ে, সামান্য হলুদ আর কিছুই না, জাস্ট ওই কালো জিরে, দেন একটু সামান্য হলুদ আর একটা কাঁচা লঙ্কা, এই দিয়ে কুমড়ো ভাজলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর এখানকার কুমড়োগুলো কিন্তু খুব মিষ্টি খেতে। আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম যে কুমড়োগুলো হয়তো শক্ত হবে বা সেদ্ধ হবে না, তাই আমি একটা নিয়েছিলাম, একটাই জাস্ট নিয়েছিলাম। দেন আমি ট্রাই করে দেখলাম যে না, ভালোই লাগছে খেতে কুমড়োটা। তখন থেকে আমি কুমড়ো এমন করে ভেজে খাই। এমনি বড় বড় করে কুমড়ো খেতে ভাজতে আমার ভালো লাগে না, ছোটো ছোটো আলু ভাজার মতো দেখলে খুব সুন্দর লাগে। প্রায় সেদ্ধ হয়ে এসেছে, চলুন এবার মাশরুমটাকে ম্যারিনেট করে রাখি। মাশরুমে শুধুমাত্র আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু সয়া সস অ্যাড করেছি, এবং এটা দিয়ে আমি ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। এবং এটাকে আমি কিন্তু হালকা তেলে সটে করে নেবো, আর কিছু না, কেন মাশরুম খেতে এমনিই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে ঠিক জানাবেন। আর এই ব্রকলিগুলোতেও একটু লেফট ওভার ছিল কর্নফ্লাওয়ার, সেটা দিয়ে আমি একটু ব্রকলিগুলো একটু নাড়িয়ে নিয়েছিলাম। আমার এই
কুমড়ো ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা যখন সেদ্ধ হয়ে এসছে কুমড়োটা এবং হালকা ভেজে আমি নামিয়ে ফেলেছি। বেশি ভাজলে পুরো পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। তাই হালকা হালকা ভাজাই আমার খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর এসছে। আর আমার খিচুড়িও এদিকে হয়ে গেছে, 5-6টা সিটি দেওয়া হয়ে গেছে খিচুড়ি। আমার খিচুড়িও হচ্ছে রেডি এখানে, এবং এতে এবার লবণ অ্যাড করে দিয়ে আমি একটু ভালো মতো সেটাকে নাড়িয়ে চাড়িয়ে প্রেসারে কুকারটা বন্ধ করে দেবো। এখনও আর 2-1টা সিটি দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেন আমার খিচুড়ি প্রায় একদম রেডি, এবং শেষের দিকে ঘি অ্যাড করব একটু। আর এখন ফ্রাইং প্যানে আমি অলিভ অয়েল নিয়েছি, তাতে পেঁয়াজ এবং রসুন ছোটো ছোটো করে কেটে রাখা রসুন তাতে দিয়ে দিয়েছি, এবং তাতে আমি মাশরুমগুলো অ্যাড করে ফেলবো। এইভাবে মাশরুম খেতে কিন্তু খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। ভাজাটা এবং অনেকটা ভাজা হয়ে যাবে এরকম করে, বাস ফ্রাইও হবে, খেতে দারুণ লাগে। এবং এই সাইডে আমি ওই ব্রকলিগুলোকে একটু অ্যাড করে দেবো, ব্রকলিগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবো। দেখবেন ভাজতে ভাজতে কিন্তু মাশরুমটা অনেকটা পানি ছেড়ে দেবে, মানে ময়েশ্চার ছেড়ে দেবে। সেটা কিন্তু ওইটাকে পানিটাকে শুকিয়ে শুকিয়ে শেষের দিকে একটু ভাজার মতন ভাজবেন যখন, খুব সুন্দর লাগবে এই মাশরুম খেতে। তা আপনার সামান্য আপনাদের পরিমাণ মতো ওই লবণ এবং সব কিছু অ্যাড করে নেবেন। তা এবার ভাজা এবং নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো, এবং ওটাও সেদ্ধ হোক। তো মিনিট 5-10 5-6 এর মতন হয়ে গেছে, এবং ব্রকলিটাও মাশরুমটাও পানি ছেড়ে দিয়েছে, পানি ছেড়তে শুরু করে দিয়েছে। আমি আরেকবার চাপা দিয়ে একটু নাড়িয়ে নেবো, পানিটা তখন কেটে যাক, এবং ভালো মতো নেড়ে চেড়ে আমি তখন ফ্রাই করে নামিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেবেন, সবচেয়ে ইজি এবং সিম্পল। এবার আমার খিচুড়ির পালা, খিচুড়িটা একদম আমার রেডি। এতে আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি, এবং উপর দিয়ে একটু সামান্য পরিমাণ। চলুন তবে আমাদের লাঞ্চ একদম কমপ্লিট, খিচুড়িটাকে বন্ধ করে রেখে দিই, খাওয়ার সময় একদম খুলবো, এখনও অনেকক্ষণ গরম থাকবে। এবার আমার লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম ডক্টরের কাছে। তো সামনে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে এখানকার বাচ্চাদের হসপিটাল, পেডিয়াট্রিক হসপিটাল। এটা বাচ্চাদের প্লাস গাইনো, মানে মাদের জন্য, মানে সম্ভব বেবিদের জন্য, বিশেষ করে ডেলিভারি এই অপশনটা। তো আমরা ডাক্তারের ভিতরে যখন ঢুকলাম, দেখলাম প্রচুর বাচ্চা কাচ্চা এরকম এসেছে, বা এমার্জেন্সি, এটা একদমই এমার্জেন্সি টাইপ, মানে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হবে বাচ্চাদের। সামনে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কুপন নাম্বার আসবে। আমরা যখন এখানে এন্ট্রি করেছি, দেন আমাদের ফোন নাম্বার নিয়েছে, কিউআইডি নিয়েছে, এবং ওই ফোন নাম্বারে এরা মেসেজ করবে, এবং ওই মেসেজে একটা কুপন কোড আসবে। ওই কোডটা স্ক্রিনে শো হলে দেন আমাদের ভিতরে যেতে হবে, এবং ওই কোডে যখন একটার পর একটা প্রসেস কমপ্লিট হলে টিভির ওপর আসবে, দেখাবে, প্লাস আমাদের ফোনে মেসেজ আসবে, দেন আমাদেরকে ভিতরে যেতে হবে। এটাই হচ্ছে এখনকার প্রসেস। এবং হসপিটালটা যে এতটা বড় এবং এতটা সুন্দর, ভেতর থেকে আমি দেখাতে পারিনি, যেহেতু হসপিটাল বলে ভেতরে আমি ভিডিও করিনি, একটা প্রাইভেসি বলে কথা থাকে, তো যাই আমি উপর থেকে ভিডিওটা করেছি। তো দেখুন হসপিটালটা দেখতে এতটা বড় ছিল, মানে আমি তো পুরো দেখে হা হয়ে গেছিলাম, মানে শুধুমাত্র বাচ্চাদের আর মাদের জন্য হসপিটালটা, মানে ভেতরে বাচ্চা আর মা। তো এতটা মানে হসপিটালটা যে এতটা ক্লিন ছিল, এতটা ভালো, আর সার্ভিসটা যে এতটা ফাস্ট ওদের, মানে বলার মতন না। আমরা নোমানকে এর আগেও এর নোমানের হাতটা একটু মানে জয়েন্টে, বাঁ হাতটা নোমানের ওই এলবোর জয়েন্ট থেকে খুলে সরে গেছিলো জয়েন্টটা। তো জয়েন্টটা সরে গেছিলো, সেটা হয়েছিল কাল রাতে। তো কাল রাতে আমরা এখানকার পাশে একটা নার্সিংহোমে গিয়েছিলাম ডক্টর দেখাতে। তো উনি সাউথ ইন্ডিয়ান ডক্টর, তো ওনাকে বলা হলো, উনি একটু হাতটা বসিয়ে দিয়েছে, কিন্তু উনি পারেননি। নোমান তা ওই হাত নিয়ে নড়াচ্ছিল না, হাত ব্যথায় বসেছিল, ওর নাড়াচ্ছিল না। যদিও ঠিক হয়ে যেত তাহলে, দেখুন এখন কি সুন্দর নাড়াতে নাড়াতে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু তখন কাল রাতের বেলা ওর অসুবিধা হচ্ছিল, ঠিক মতন উনি সেটা করতে পারেনি। বাট ওরা বলেছেন যে হ্যাঁ হয়ে গেছে, বাড়ি চলে যাও। দেন পেন কিলারও দিয়েছিলেন, কটা মেডিসিন দিয়েছিলেন সামান্য। কিন্তু আমরা আবার পরের দিন আমাদেরকে এখানে সকালে নোমানকে এখানে নিয়ে আসতে হয়েছে, কারণ নোমানের হাত তখনও বসেনি। তা এখানে এসে ওনারা বাইরে একজন এমার্জেন্সি, ফার্স্টে বাইরে ওদের ট্রিটমেন্ট হয়। বাইরে যদি একটা বেসিক ট্রিটমেন্ট হয়, সেই ট্রিটমেন্টটা যদি ঠিক হয়ে যায় নর্মাল, তাহলে আর ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু বাইরে না হলে ভেতরে গিয়ে আরও বড় বড় ডাক্তার আছে, তারা আর সব থেকে বড় কথা, এই হসপিটাল কিন্তু বাচ্চাদের 80+ পর্যন্ত বাচ্চাদের একদম ফ্রি, মানে কোনো টাকা পয়সার প্রয়োজন পড়বে না, যতই বড় ট্রিটমেন্ট হোক না কেন, একদম ফ্রি বাচ্চাদের জন্য। এটা এখানকার খুব ভালো। আর হসপিটালটা বিশাল বড় ছিল। আমি শুনেছি নাকি এখানকার যে কিংয়ের মা, উনি এই হসপিটালটা বানিয়েছেন, ওনাদের চ্যারিটিতে এই হসপিটাল চলে, মানে একদম ফ্রি, বিনামূল্যে ওনারা
তো ভেতরে বসে আমাদের প্রায় আধা ঘন্টার মধ্যে সমস্ত কাজ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার আমরা যাচ্ছিলাম মেট্রোর দিকটায়। মেট্রো একদম সামনে, মানে হসপিটালের সাথে লাগোয়াই হচ্ছে মেট্রো। বাট একটা কথা, এখানকার কিন্তু চিকিৎসা ব্যবস্থা একটু এক্সপেন্সিভ, মানে ইন্ডিয়ার তুলনায় এখানকার চিকিৎসা একটু এক্সপেন্সিভ। বাট আরেকটা কথা হচ্ছে যে এখানকার প্রত্যেকটা এমপ্লয়ীদেরকেই ইন্স্যুরেন্স কভার করে প্রত্যেক যে কোনো রকম চিকিৎসা ট্রিটমেন্ট। ফার্স্টে আমাদের যে কোনো ট্রিটমেন্ট আমরা যদি এই এমার্জেন্সি, মানে সরকারি হসপিটাল ছাড়া যদি আমরা যে কোনো প্রাইভেট চেম্বারে দেখাই, দেন আমাদের শুধুমাত্র 50 রিয়াল পে করতে হয় শুধুমাত্র ডক্টরের ফিসটা। বাকি ডক্টররা যা টেস্ট করতে দেন বা ওষুধ দেন বা যাবতীয় জিনিসপত্র যাই দেবেন, সেটা আমাদের ইন্স্যুরেন্স সঙ্গে সঙ্গে সেখানেই কভার করে দেয়। আমাদের আর কোনো রকম পেমেন্ট করতে হয় না, আর সেটা আমাদের ইন্স্যুরেন্স থেকেই পে হয়ে যায়। এই ব্যবস্থাটা এখানে খুব ভালো। আর ট্রিটমেন্ট বলতে এখানে তো প্রচুর, মানে ইন্ডিয়ান হসপিটাল প্রচুর আছে যাদের মধ্যে ইন্ডিয়ান ডক্টর কাজ করে, বেশিরভাগ করে সাউথ ইন্ডিয়ান ডক্টর, নার্স প্রচুর এখানে। সেরকম কোনো অসুবিধা হয় না যে গিয়ে বিদেশি ডক্টর বা এরকম কোনো ব্যবস্থা বা কোনো প্রবলেমে আপনারা পড়বেন, কোনো দিনও পড়বেন না। মানে এতটা ইজি গোয়িং লাইফ এখানে, সত্যি। এবার আমরা চলে এসলাম মেট্রোতে। এই মেট্রো স্টেশনটা আমার হাজব্যান্ড বলেছিল অনেকটা লম্বা, মানে অনেকটা ভেতরে হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে সেই মেট্রো স্টেশন আসবে। আর তাই সত্যি, আমরা অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দু একটা এই এক্সেলেটার পার করে আবার সে একটা এক্সেলেটার আসে, আবার দুটো এক্সেলেটার পার করার পর আরেকবার এক্সেলেটার, মানে অনেকটা পথ ভিতরে গিয়ে দেন ছিল এই মেট্রো। আর এই মেট্রোর নাম ছিল এডুকেশন সিটি, মানে ওই হসপিটালের নেয়ার মেট্রোটা হচ্ছে এটাই। আর নোমান তো দুষ্টুমি করে, আর নোমান এই এক্সেলেটারতে উঠতে একদম এক্সপার্ট হয়ে গেছে, আর কোনো প্রবলেম, মানে কোনো একা একাই হাত ছাড়াই চলে যায়, ওর বিশাল এক্সপার্ট। আর ওই মেট্রো আর যে কোনো বড় বড় জায়গায় ওদের ওই সেই মেশিন থাকে, মেশিনে ওই চিপস, তারপর ওই কোল্ড ড্রিঙ্কস এগুলো থাকে, সেগুলো টাকা ভিতরে ঢোকাতে হবে, নোট। অনেকটাই আমরা যে হেঁটে ভিতরে গিয়েছি, তারপরে ফাইনালি চলে এসেছিলো আমাদের সেই মেট্রো স্টেশন। এবার মেট্রো স্টেশনগুলো যে এখানে এতটা সুন্দর, এতটা বড়, আমি আগেও আমার এই ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি এবং বলেছি যে এতটা সুন্দর বড় বড় মেট্রো স্টেশন, একদম ক্লিন। দেখুন কোনো লোক নেই। তখন মানে আমাদের বাড়ি আসতে ফিরতে প্রায় 3টে 3:30 বাজছিল, কিন্তু একদম ফাঁকা ছিল। তো চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।